আমরা মনে রাখবো যে গুণন অক্ষ থেকে যদি ভর পরিধিতে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে কিন্তু জড়তার ভ্রামকের মান সবচেয়ে বেশি হয়। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইন্টারমিডিয়েট বেস 2027, 28, 29 এবং 30 সালে পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমার আজকের নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা থাকছে, সেটি হচ্ছে জড়তার ভ্রামক। তোমরা কিন্তু এই ক্লাসটি করে জড়তার ভ্রামক সম্পর্কিত অ্যাডভান্স লেভেলের যে বেসিক রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে পেতে পারবে। ধন্যবাদ। দেখো, জড়তার ভ্রামকটি বোঝার জন্য আমাদের কিছু বিষয় জানতে হবে। যেমন জড়তা সম্পর্কিত আমাদের ধারণা থাকতে হবে। তোমরা সকলে জানো যে জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে কিন্তু আমরা জড়তা বলি। এখানে কিন্তু জড়তার ভ্রামক কথাটি বলা রয়েছে। তোমরা জানো যে একটি বস্তুকে যদি আমরা গতিশীল করতে চাই তাহলে কিন্তু সে সহজে গতিশীল হতে চায় না। এজন্য আমরা বলি যে ভর হচ্ছে জড়তার পরিমাপ। একটি বস্তুর ভর যত বেশি হবে তার জড়তা কিন্তু তত বেশি। ভর কোনো বস্তুর যত বেশি হবে, জড়তা তত বেশি, তাকে গতিশীল করতে কিন্তু আমাদের বেশি বল প্রযুক্ত করতে হবে, কেননা তার জড়তা বেশি। ঠিক একইভাবে এই জড়তার ভ্রামক যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ওই বস্তুটিকে ঘোরানোর ক্ষেত্রে আমাদের বেশি ধরনের টর্ক প্রযুক্ত করতে হবে। অর্থাৎ কোনো বস্তুকে গতিশীল করতে আমাদের যেটা বাধা দেয় সেটি হচ্ছে ভর অথবা তার জড়তা। ঠিক একইভাবে আমরা জড়তার ভ্রামকটি বলবো যে কোনো বস্তুকে যদি কোনো অক্ষের সাপেক্ষে যদি আমরা ঘোরাতে চাই তাহলে যে পরিমাণ বাধা দেয় এই বাধাটাই কিন্তু হচ্ছে মূলত জড়তার ভ্রামক। অর্থাৎ কোনো বস্তুকে ঘূর্ণন সৃষ্টিতে যে বাধা প্রযুক্ত হয় সেটি কিন্তু হচ্ছে মূলত জড়তার ভ্রামক। এটি বোঝার জন্য আমরা অনেক কিছু জানবো জড়তার ভ্রামক সম্পর্কিত। আমাদের কোনো প্রকার ঝামেলাই থাকবে না এখান থেকে। আমরা যদি দেখি যে এটি হচ্ছে একটি অক্ষ, এই অক্ষ থেকে এটি একটি বস্তু, এই অক্ষ থেকে এখানে যেহেতু এটি বস্তু, তো এখানে অসংখ্য কণা রয়েছে বস্তুটির। যদি অসংখ্য কণা থেকে থাকে, আমরা ধরে নিলাম যে এরকম অসংখ্য কণা রয়েছে, এভাবে অসংখ্য কিন্তু এই বস্তুর মধ্যে কিন্তু অসংখ্য কণা রয়েছে। তার মধ্যে আমরা মাত্র 4টি কণা ধরে নিলাম। যে একটি কণা এর ভর ধরে নিলাম আমরা m1, এই কণা ভর ধরে নিলাম আমরা m2, এই কণা ভর ধরে নিলাম আমরা m3, এটা ভর ধরে নিলাম আমরা m4। এখন এই 4টি কণার যেহেতু ভর ধরে নিয়েছি, এই ঘূর্ণন অক্ষ থেকে, এটা যদি এক্স ওয়াই অক্ষ হয়ে থাকে, এই ঘূর্ণন অক্ষ থেকে প্রতিটি কণার দূরত্ব হচ্ছে r1, এটা হচ্ছে r2, এটা হচ্ছে আমাদের r3, এটা হচ্ছে কত r4। তার মানে আমরা বলতে পারি যে এই ঘূর্ণন অক্ষ থেকে প্রতিটি কণার দূরত্ব কিন্তু আলাদা আলাদা এবং প্রতিটি কণার ভর কিন্তু ভিন্ন ভিন্ন। যেহেতু প্রতিটি কণার ভর আমরা ভিন্ন ভিন্ন ধরেছি, এখন আমরা জড়তার ভ্রামক বলতে কি বুঝবো? জড়তার ভ্রামক বলতে আমরা একটা বিষয় ভালো করে বুঝবো। কোন বস্তুর প্রতিটি কণার ভর আমরা ধরে নিলাম, এই প্রতিটি কণার ভর, একটি কণার ভর m1, এবং ওই ঘূর্ণন অক্ষ থেকে ওই কণার যে লম্ব দূরত্ব রয়েছে সেটি হচ্ছে আমাদের r1, অর্থাৎ m1 r1 এর হচ্ছে বর্গ। অর্থাৎ এই কণাটির জড়তার ভ্রামক হচ্ছে m1 r1 স্কয়ার। কিন্তু এখানে শুধু একটি কণার ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে। এখানে যেহেতু অসংখ্য কণা রয়েছে, তাহলে দ্বিতীয় কণার ক্ষেত্রে জড়তার ভ্রামক হবে m2 r2 স্কয়ার। একইভাবে তৃতীয় কণার ক্ষেত্রে জড়তার ভ্রামক হচ্ছে আমাদের m3 r3 স্কয়ার। একইভাবে আমাদের এই চতুর্থ যে কণা রয়েছে সেটি হচ্ছে m4 r4 স্কয়ার। এভাবে কিন্তু আমরা প্রতিটি কণার জড়তার ভ্রামক পেয়েছি। এখন জড়তার ভ্রামক সংজ্ঞাটি কি হবে? জড়তার ভ্রামকের সংজ্ঞাটি হবে কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তু কণার প্রতিটি কণার ভর ও অক্ষ থেকে লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি। বর্গের গুণফলের সমষ্টিকে কিন্তু আমরা বলবো জড়তার ভ্রামক। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এই টোটাল জড়তার ভ্রামককে আমরা আই দ্বারা যদি প্রকাশ করি তাহলে আই সমান আমরা লিখতে পারবো m1 r1 স্কয়ার প্লাস হচ্ছে m2 r2 স্কয়ার প্লাস হচ্ছে m3 r3 স্কয়ার প্লাস হচ্ছে m4 r4 স্কয়ার প্লাস হচ্ছে ডট 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 প্লাস হচ্ছে mn rn স্কয়ার। আমরা যদি n সংখ্যক কণা ধরি, এখানে n সংখ্যক কণা রয়েছে, তাহলে এটি হচ্ছে মূলত জড়তার ভ্রামক। তার মানে আমরা বলবো কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান কোনো বস্তুর প্রতিটি কণার ভর, অর্থাৎ m1 m2 m3, এই যে প্রতিটি কণার ভর এবং ঘূর্ণায়মান অক্ষ থেকে ওই কণাটির লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি। অর্থাৎ বর্গের গুণফল হচ্ছে এটা এবং এইটা এবং হচ্ছে এইটা, গুণফলের সমষ্টিকে আমরা মূলত বলবো কি জড়তার ভ্রামক। এটি হচ্ছে মূলত জড়তার ভ্রামক। একে কিন্তু আমরা এই সামেশন দিয়েও প্রকাশ করতে পারি। আমরা চাইলে এখানে আমরা লিখতে পারি যে সামেশন mi ri স্কয়ার। এক্ষেত্রে আমরা এই আয়ের মান 1 থেকে শুরু করে এই আয়ের মান হচ্ছে n সংখ্যক পর্যন্ত। যদি আয়ের মান আমরা 1 বসাই তখন আমরা এটা পাবো। আয়ের মান যদি আমরা এই 2 বসাই তখন আমরা এটা পাবো। আবার যদি এখানে যদি আয়ের মান যদি আমরা 3 বসাই তখন কিন্তু এখানে আয়ের মান 3 বসালে তখন কিন্তু এটা পাবো। আয়ের মান যদি আমরা n সংখ্যক বসাই তখন কিন্তু সর্বশেষটা আমরা পাবো।
এটি হচ্ছে মূলত হচ্ছে এই জড়তার ভ্রামক। এখন এই জড়তার ভ্রামকের ক্ষেত্রে প্রথম কণার জন্য আমরা I1 ধরতে পারি, দ্বিতীয় কণার জন্য আমরা I2 ধরতে পারি, তৃতীয় কণার জন্য আমরা I3 ধরতে পারি, চতুর্থ কণার জন্য আমরা I4 ধরতে পারি। এইভাবে ডট 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 দিয়ে এই সর্বশেষ যে কণাটি রয়েছে n সংখ্যক, এই n সংখ্যক কণার জন্য আমরা ধরতে পারি mn rn হোল স্কয়ার, অর্থাৎ mn rn স্কয়ার, এটা কিন্তু আমরা ধরতে পারি। এখন দেখো এই জড়তার ভ্রামক সম্পর্কিত আরো খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদেরকে দিয়ে দিই। এই জড়তার ভ্রামক হচ্ছে স্কেলার রাশি। আমরা জড়তার ভ্রামকে আয় দ্বারা প্রকাশ করবো, এটি মনে রাখবো, এটি হচ্ছে স্কেলার রাশি। এবং এই জড়তার ভ্রামক যেহেতু স্কেলার রাশি, এর কোনো দিক নেই, এবং জড়তার ভ্রামকের একক হচ্ছে, এর এককটি যদি আমরা দেখি, এর একক হচ্ছে কেজি মিটার স্কয়ার, অর্থাৎ একক হচ্ছে কেজি মিটার স্কয়ার। কারণ আমরা জানি ভরের একক হচ্ছে কেজি আর দূরত্ব একক হচ্ছে মিটার, এর যেহেতু স্কয়ার হয়েছে তাহলে কেজি মিটার স্কয়ার। এবং এর মাত্রা যদি আমরা দেখি যে আয়ের মাত্রা হবে এক্ষেত্রে এই ভরের মাত্রা ছিল আমাদের এম আর দূরত্বের মাত্রা ছিল আমাদের এল, তাহলে এম এল স্কয়ার। সুতরাং এটি হচ্ছে মাত্রা, এটি হচ্ছে একক, এবং এটি হচ্ছে কি আমাদের স্কেলার রাশি। এবং জড়তার ভ্রামক সম্পর্কিত আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি সবসময় ধনাত্মক হয়, অর্থাৎ এই আয় সবসময় ধনাত্মক হবে, এটি কখনো কিন্তু ঋণাত্মক হবে না। তোমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে যে সরল রৈখিক গতিতে কোন বস্তুর ভর তাকে গতিশীল করতে যেরকম বাধা দেয়, অর্থাৎ ভর গতিশীল হতে চায় না কারণ তার জড়তার কারণে, ঠিক একইভাবে এই ঘূর্ণন গতিতে এই জড়তার ভ্রামকের কারণে কোনো বস্তু খুব সহজে ঘুরতে চায় না। এখন এই কখন জড়তার ভ্রামক বেশি হবে, কখন জড়তার ভ্রামক কম হবে, সে বিষয়টি আমরা একটু ভালো করে দেখব। ধন্যবাদ। আমরা জানি জড়তার ভ্রামক I সমান এম আর স্কয়ার। আমরা যেহেতু এটা জানলাম, জড়তার ভ্রামক I সমান আমরা জানলাম এম আর স্কয়ার। এখান থেকে দেখতে পাচ্ছি যে বস্তুর ভর যদি বেশি হয় তাহলে জড়তার ভ্রামক কিন্তু বেশি হবে, কারণ এটি হচ্ছে সমানুপাতিক সম্পর্কিত। এবং একইভাবে বস্তুর ঘূর্ণন অক্ষ থেকে যদি দূরত্ব বেশি হয়, অর্থাৎ এটা যদি ঘূর্ণন অক্ষ হয়ে থাকে, এখান থেকে যদি আমাদের বস্তুটির যদি দূরত্ব যদি বেশি হয়ে থাকে, আমরা যদি চিন্তা করি বস্তুটা এই ঠিক এই কেন্দ্র দিয়ে ঘুরতেছে, অর্থাৎ একটি বৃত্তাকার বস্তুর এটা হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্র দিয়ে যদি ঘুরে, এক্ষেত্রে এই দূরত্ব যত বেশি হবে, এখানে একটি কণা রয়েছে, এই কণার জড়তার ভ্রামক এক্ষেত্রে দূরত্ব যদি আমাদের r1 হয়ে থাকে, এবং এইখানে যে আরেকটি কণা রয়েছে এটা দূরত্ব যদি আমাদের r2 হয়ে থাকে, সেক্ষেত্রে দূরত্ব যার বেশি তার কিন্তু জড়তার ভ্রামকের মান বেশি হবে। এই জন্য এটি হচ্ছে আমাদের এই আই দূরত্বের বর্গের সমানুপাতিক। এখান থেকে দেখতে পাচ্ছি দূরত্ব যদি আমাদের দ্বিগুণ হয়, অর্থাৎ দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে কিন্তু জড়তার ভ্রামক হয়ে যাচ্ছে আমাদের 4 গুণ। এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দূরত্ব দ্বিগুণ হলে জড়তার ভ্রামক হচ্ছে 4 গুণ, অর্থাৎ ঘূর্ণন অক্ষ থেকে বস্তু কণাটি যত দূরে থাকবে তার জড়তার ভ্রামক কিন্তু তত বেশি হবে। এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঘূর্ণন অক্ষ থেকে কোনো বস্তুর ভর যত দূরে থাকবে তার জড়তার ভ্রামক কিন্তু তত বেশি হবে। এবং ঘূর্ণন অক্ষ থেকে এই যত আমাদের বস্তুর ভর যত কাছে থাকবে, অর্থাৎ বস্তু কণাগুলো যত কাছে থাকবে, সে কণাগুলোর জড়তার ভ্রামক কিন্তু কম হবে। বস্তুর জড়তার ভ্রামক সাধারণত 3টি বিষয়ের উপর নির্ভর করে। 1 নাম্বার বিষয় হচ্ছে যে ঘূর্ণন অক্ষ থেকে যদি বস্তুটির দূরত্ব যদি বেশি হয়, অর্থাৎ ঘূর্ণন অক্ষ থেকে এই দূরত্ব যত বেশি হবে জড়তার ভ্রামক তত বেশি হবে, কারণ আমরা জানি আই সমানুপাতিক হচ্ছে আর স্কয়ার, অর্থাৎ এই দূরত্বের বর্গের সমানুপাতিক, দূরত্ব বেশি হলে জড়তার ভ্রামক বেশি হবে। আবার যদি আমরা দেখি যে দূরত্ব যদি কম হয় তাহলে কিন্তু জড়তার ভ্রামক হচ্ছে কি কম। ঠিক একইভাবে আমরা বলতে পারতেছি যেহেতু এম আই সমান এম আর স্কয়ার, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বস্তুর ভর যত বেশি হবে ততই কিন্তু জড়তার ভ্রামকের মান বেশি হবে। এভাবে কিন্তু একটি হচ্ছে তার অক্ষ থেকে তার দূরত্বের উপর নির্ভর করতেছে, আর হচ্ছে ভরের উপর নির্ভর করতেছে, তারপর হচ্ছে এই ভরটি কিভাবে বন্টিত রয়েছে তারপর কিন্তু নির্ভর করতেছে। একটি মজার বিষয় হচ্ছে একই ব্যাসার্ধের একটি বৃত্তাকার বস্তু যেটির গঠনগত দিক আলাদা যদি হয়ে থাকে তাহলে কিন্তু তাদের জড়তার ভ্রামক এক হবে না, অর্থাৎ ব্যাসার্ধ সমান তবুও কিন্তু তাদের জড়তার ভ্রামক এক হবে না, কারণ সেখানে যদি বস্তুর ভরটি যদি বিভিন্নভাবে বিন্যস্ত থাকে সেক্ষেত্রে কিন্তু এটি সমান হবে না, সেটি আমরা দেখব। ধরো একটি বৃত্তাকার বস্তু, অর্থাৎ এটি হচ্ছে কেন্দ্র, একটি বৃত্তাকার বস্তু এরকম ভাবে এটা যদি কেন্দ্র হয়ে থাকে, এই বৃত্তাকার এটা রিং ধরলাম আমরা বা চাকতি ধরলাম, এটাকে আমরা রিং অথবা কি চাকতি ধরলাম, রিং অথবা চাকতি যদি আমরা ধরি, এক্ষেত্রে ধরে নিলাম এই ক্ষুদ্র সামান্য যে অংশটুকু, এই সামান্য অংশটুকুর ভর ধরে নিলাম আমরা ডিএম, মানে খুব অল্প পরিমাণ ভর। এখান থেকে কেন্দ্র থেকে এর দূরত্ব ধরে নিলাম আমরা ক্যাপিটাল লেটার আর। তাহলে এক্ষেত্রে ভর যেহেতু ডিএম এবং দূরত্ব যেহেতু আর, তাহলে আমরা বলতে পারি এই ক্ষুদ্র অংশের যে জড়তার ভ্রামক রয়েছে সেটি আমরা লিখতে পারি
ডিআই, এই ডিআই সমান আমরা যেটা লিখতে পারি যে আমরা জানি যে ভর কিন্তু হচ্ছে দূরত্ব স্কয়ার, তাহলে দূরত্ব স্কয়ার হচ্ছে এটা। এখন এই রিং এর ভিতরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু এই ডিএম রয়েছে, অর্থাৎ এখানে 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 অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ডিএম রয়েছে। যেহেতু এই অংশটুকু ফাঁকা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ভর, অর্থাৎ এই চাকতির সমস্ত ভর কিন্তু তার পরিধিতে অবস্থিত, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে পরিধি। এই এই চাকতির সমস্ত ভর কিন্তু পরিধিতে যেহেতু অবস্থান করছে, আমরা মনে রাখবো যে গুণন অক্ষ থেকে যদি ভর পরিধিতে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে কিন্তু জড়তার ভ্রামকের মান সবচেয়ে বেশি হয়, এবং যদি এটা ছড়ানো ছিটানো থাকতো তাহলে জড়তার ভ্রামকের মান কম হতো, এবং যদি ভরগুলো যদি এই অক্ষের কাছাকাছি বেশি থাকতো তাহলে কিন্তু আরো কম হতো। আমরা একটু পরেই সে বিষয়টি আরো বিস্তারিত দেখতে পাবো। এক্ষেত্রে এই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ডিএম কিন্তু এখানে রয়েছে। আমরা যদি অঙ্কন করি যে এখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ডিএম রয়েছে, একটি ডিএম ভরের জন্য জড়তার ভ্রামক আমরা পেলাম এইটা। এখন এইভাবে অসংখ্য যেহেতু এই ক্ষুদ্র ক্ষুদ্র ভর রয়েছে, এই জন্য এটাকে আমি যদি সমাকলন করি তাহলে সমাকলন করলে আমরা সমাকলন ডিআই এক্ষেত্রে সমাকলন ডিএম এবং হচ্ছে আর স্কয়ার, এক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি আই, এবং এটাকে আমরা লিখবো আর স্কয়ার ডিএম, এটাকে আমরা লিখতে পারবো আর স্কয়ার ইন্টু এম, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এম আর স্কয়ার। সুতরাং আমরা মোট জড়তার ভ্রামকটা পেলাম রিং এর, অর্থাৎ আই রিং যদি আমরা লিখে রাখি রিং, এই রিং এর মোট জড়তার ভ্রামক আমরা পেয়েছি এম আর স্কয়ার। এখন এই টোটাল এই আমরা দেখতে পাচ্ছি যে টোটাল রিং এর ভর যদি আমাদের এম হয়ে থাকে তাহলে হচ্ছে এম, আর এই দূরত্ব কত, প্রতিটি ডিএম এর দূরত্ব ছিল আমাদের আর, এই দূরত্ব থেকে আর স্কয়ার, অর্থাৎ এটা জড়তার ভ্রামক আমরা পেয়েছি এম আর স্কয়ার। এখন এই বস্তুটি ভর যেহেতু এম, ঠিক একই বস্তু আমরা যদি নেই, কিন্তু সেক্ষেত্রে এটা যদি আমাদের এরকম নিরেট থাকে অথবা সলিড থাকে, সলিড অর্থাৎ এখানে কোনো ফাঁকা অংশ থাকবে না, যদি এরকম সলিড অংশ থাকে সেক্ষেত্রে জড়তার ভ্রামকের মান কিন্তু কম হবে, সে বিষয়টা আমরা একটু দেখি। এখন দেখো এটি হচ্ছে আমাদের গুণন অক্ষ, XY অক্ষ, এটি হচ্ছে কেন্দ্র। এই গুণন অক্ষের মধ্যে আমরা যদি একটি বৃত্তাকার সলিড বস্তু চিন্তা করি, অর্থাৎ এখানে কিন্তু প্রতিটি কণা ছড়াই ছিটা রয়েছে, সলিড কণাগুলো রয়েছে, অর্থাৎ এইগুলো যদি আমাদের একটি এই বস্তুটি যদি প্রতিটি কণা কিন্তু ছড়াই ছিটা রয়েছে, অর্থাৎ সমস্ত বস্তু রয়েছে, এক্ষেত্রে এটি পাতলা রিং না, এটি হচ্ছে সলিড বস্তু। সলিড বস্তু থাকার কারণে এটার যে জড়তার ভ্রামকটি হবে, আমরা যখন পরবর্তী ক্লাসে যখন ক্যালকুলেশন করে অঙ্কগুলো করব, সেক্ষেত্রে এর জড়তার ভ্রামক হবে আই সমান হাফ এম আর স্কয়ার, অর্থাৎ এটা ভর যদি এম হয়ে থাকে এম আর স্কয়ার। আমরা দেখতে পাচ্ছি যে যখন সেটি পাতলা রিং ছিল, অর্থাৎ এই রিং এর জড়তার ভ্রামক আমরা দেখেছিলাম একটু বেশি, এবং সেক্ষেত্রে এই সলিড বস্তু যেটা পাতলা পাত যেটাকে আমরা বলতেছি যে এটা হচ্ছে আমাদের সলিড বস্তু, সেক্ষেত্রে আমরা এই সলিড বস্তুর ক্ষেত্রে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু এর জড়তার ভ্রামকটা কিন্তু এই যে হাফ অংশ কিন্তু কম, অর্থাৎ ওটার ছিল আমাদের রিং এর জড়তার ভ্রামক ছিল, আমরা দেখেছিলাম যে রিং এর জড়তার ভ্রামক ছিল আমাদের এম আর স্কয়ার, অর্থাৎ এটা ব্যাসার্ধ যদি আর ধরে থাকি আর এটা ব্যাসার্ধ যদি আমরা ক্যাপিটাল লেটার আর ধরে থাকি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যাপিটাল লেটার আর লিখতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিং এর ক্ষেত্রে জড়তার ভ্রামক ছিল এম আর স্কয়ার, আর এই সলিড বস্তুর ক্ষেত্রে অর্থাৎ বর্গগুলো কিন্তু যদি সরানো থাকে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাফ এম আর স্কয়ার। একইভাবে এই বস্তুর ব্যাসার্ধ সমান হলেই যে তার জড়তার ভ্রামক সমান হবে ব্যাপারটি এরকম না, ব্যাপারটি হচ্ছে বস্তুর ভর কোথায় কিভাবে বণ্টিত হয়েছে সেই বিষয়টির উপর কিন্তু জড়তার ভ্রামক ব্যাপকভাবে নির্ভর করছে। বিভিন্ন বস্তুর জড়তার ভ্রামক নিয়ে আমার পরবর্তী লেকচার গুলো থাকবে, তাই তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।